প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পূর্বগুণ অনলাইন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি ইমরান বিন সবুর। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। জি, আপনাকে ধন্যবাদ আপনাকে এবং পূর্বকোণের সমস্ত কলাকুশলী মালিক সহ সবাইকে, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ সহ বিদেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ২০২৪ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, আর দায়িত্ব নিয়েছিলেন ৫ নভেম্বর। সেই হিসাবে শপথ গ্রহণের ১ বছর পূর্ণ হচ্ছে আজ। ভিন্ন পরিস্থিতি, নানা সীমাবদ্ধতার মধ্যেও এই ১ বছরে নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, রাজস্ব ব্যবস্থাপনা ও প্রশাসনিক সংস্কারে কী কী অগ্রগতি হয়েছে সেসব বিষয় নিয়ে মেয়রের কাছে আমরা জানার চেষ্টা করব। এছাড়াও মেয়রের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আমাদের আলোচনা থাকবে। মেয়রের কাছে আমাদের প্রথম প্রশ্ন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের সিটি মেয়র হিসেবে আপনি ১ বছর পূর্ণ করলেন। আপনার মুখ থেকে আমরা একটু অভিজ্ঞতার কথা শুনতে চাই। ১ বছর তো অনেক সময় আমি মনে করি আমার জন্য, যদি অনেকে মনে করে খুব অল্প সময়, কিন্তু আমার দৃষ্টিতে আমি প্রায় ১২টা মাস সময় পেয়েছি। এই ১২ মাস সময়ের মধ্যে আমি যেটা মনে করি যে আমি মোটামুটিভাবে আমার যে চিন্তা ভাবনার মধ্যে ছিল হয়তো সেই জায়গায় আমি এখনও অনেক কাজ অপূর্ণ থেকে গেছে। তবে যে কাজটি আমি করতে পেরেছি সেটি হচ্ছে সাধারণ মানুষ যে জিনিসটাকে চেয়েছিল আমার কাছ থেকে, জলাবদ্ধতা মুক্ত একটি শহর, হয়তো বা 100% জলাবদ্ধতা মুক্ত এখন আমরা করতে পারিনি। কাজটা আমরা সবাই মিলে শুরু করেছি। আমরা 50 থেকে 60% জলাবদ্ধতা এর মধ্যে আমরা কমিয়ে দিতে পেরেছি ইনশাআল্লাহ, সব সংস্থার সমন্বয়ে। এবং আমরা আরেকটি কাজ করেছি, যেটা আমাদের যে একটা কমিটমেন্ট, যেটা আমি পার্সোনালি করেছিলাম, যে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ করে, সেখানে গিয়ে প্রায় 11টি খেলার মাঠের আমি ভিত্তিপ্রস্তর দিয়েছি, এবং বিভিন্ন স্কুল কলেজের যে মাঠগুলো সংস্কার করা দরকার ছিল সেই জায়গায় আমি হাত দিয়েছি এবং সেই কাজগুলো আমি করছি। এবং আরেকটি কাজ আমি বাংলাদেশে প্রথম করেছি, সেটি হচ্ছে স্কুল হেলথ কার্ড। আসলে আমাদের বাচ্চাদের যে হেলথ চেক আপ অ্যাজ ওয়েল এজ তাদেরকে কীভাবে বর্জ্য অপসারণ, বর্জ্য কোথায় ফেলতে হয় এগুলো শেখানো, যেটার জন্য একটা সাস্টেইনেবল ক্লিন সিটি করার জন্য যেটা খুব জরুরি, সে কাজটাও আমরা করেছি। এবং আরেকটি ইম্পর্টেন্ট কাজ আমরা করেছি, বর্জ্য থেকে আমরা বায়োগ্যাস, ইজ আ ফার্স্ট টাইম এট চিটাগং বাংলাদেশ, আমরা সেটা করতে পেরেছি। এবং সেই কাজটার এখন ফিজিবিলিটি স্টাডি একটা কোরিয়ান বিএনএফ কোম্পানির সাথে চলছে, এবং সেটা আমাদের হালি শহর যে টিজি আছে সেখানে কাজটা চলছে। কাজে এই ধরনের কিছু কাজ আমরা প্রথম আমরা করতে পেরেছি চট্টগ্রাম শহরে। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে জিনিসটা আমার খুব দরকার সেটি হচ্ছে জলাবদ্ধতার একটা পূর্ণাঙ্গ আমাদের যদি রেজাল্ট পেতে হয়, তাহলে আরও 21টা খাল, যেগুলো আমরা হয়তো বা সিডিএ করছে 36টা খাল, একটা 12 পাড়া খাল আমরা করছি, আরও 21টা খাল রয়ে গেছে। 21টা খালের ডিপিপি আমরা রেডি করছি। 21টা খাল যদি আমরা সংস্কার করতে পারি, তাহলে পরে আমরা পূর্ণাঙ্গ জলাবদ্ধতার জন্য একটা রেজাল্ট জনগণকে আমরা দিতে পারবো চট্টগ্রামবাসী। ২০২১ সালের মেয়র নির্বাচনের আগে এক ইস্তিহারে আপনি জলাবদ্ধতা মুক্ত নগরী, স্বাস্থ্যকর চট্টগ্রাম, শিক্ষা বান্ধব, গৃহকর ও আবাসন সুবিধা, পরিচ্ছন্ন চট্টগ্রাম, নিরাপদ, সাম্য সম্প্রীতির চট্টগ্রাম, নান্দনিক পর্যটন নগর ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ নগরী সহ আপনি ৯ প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর এগুলি কি বিবেচনায় এনেছিলেন, এবং এসব প্রতিশ্রুতির আসলে কি অবস্থা এখন? একটা যদি বলা হয়, যেমন জলাবদ্ধতার কথা আমি একটু আগেই বলেছি, আমরা ইনশাল্লাহ অনেকটা সাকসেস আমি মনে করি এই ব্যাপারে। এবং নাম্বার 2, যেটা হেলদি সিটির আওতায় আমরা চট্টগ্রাম শহরের যে আমাদের যে হেলথ স্কিম বাচ্চাদের, সে কাজটা আমরা প্রথমে চট্টগ্রাম করেছি। এবং বাংলাদেশের প্রথম এই চট্টগ্রামে আপনারা টাইফয়েডের ভ্যাকসিন এখন আমরা দিচ্ছি। প্রায় 9,50,000 শিশু যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদেরকে এই মাস আমরা এবং আগামী মাস আমরা সেটা দিব। এবং আমরা অলরেডি HPV ভ্যাকসিন দিয়েছি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা মেয়েদের সিএ সার্ভিক্স প্রতিরোধের জন্য যেটা খুব সহায়ক, সেই ভ্যাকসিনটা আমরা দিয়েছি। আমরা চট্টগ্রামের যেটা করছি, একটা NICU, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বল্প মূল্য সেবা পাওয়ার জন্য আমরা অতি সত্বর উদ্বোধন করছি। এবং আমি একটা ডায়ালাইসিস সেন্টার ইনশাল্লাহ অতি সত্বর কম মূল্যে যাতে সেবা পায় জনগণ, সেজন্য আমি করব। কাজে এই ধরনের কিছু চিন্তাভাবনা আমার হেলদি সিটি নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই অক্টোবর মাসটা, এটাও আমার মনে হয় ওয়ার্ল্ডের 5টা কান্ট্রির মধ্যে চিটাগংয়ের একটা সিটি, যেটাতে আমরা পুরো অক্টোবর মাস ব্যাপী একটা পিঙ্ক সিটি আমরা করে দিয়েছি, পিঙ্ক জোন আমরা করে দিয়েছি। তাতে করে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমরা সামনে রেখেছি। পাশাপাশি আমরা গ্রিন কালারও করেছি, সেটা লিভার ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য। কাজে এই কাজগুলো কিন্তু আমরা হেলদি সিটি যে আমাদের বাস্তবায়ন, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, এটার কারণে কিন্তু আমরা আজকে এই কাজগুলোর হাত দিয়েছি।
মাননীয় মেয়র মহোদয়, আপনি কাজের সিটি মেয়রের যে কাজের ক্ষেত্রে ওয়ার্ড কমিশনারগণ হলেন মূল শক্তি। তাদের অনুপস্থিতিতে কাজ করতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেখুন, আপনি আপনি কি ধরনের একদম ব্যবস্থা নিয়েছেন? চমৎকার কথা বলেছেন। আসলে ওয়ার্ড কমিশনার বিহীন কাজ করাটা আসলে খুব কঠিন, কারণ আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হচ্ছে। আপনারা দেখেছেন আমি যখন শপথ গ্রহণ করেছি, আমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমার যে পরিচ্ছন্ন কর্মীরা ঠিকমতো কাজ করছে কিনা, তারা ঠিকমতো তাদের ডিউটি পালন করছে কিনা, আমি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে সেটা চেক করেছি। এবং ইভেন রাতের বেলা আমাকে অনেক সময় বের হতে হয় ময়লাগুলো ক্লিন করছে কিনা, কারণ আগে সেটা দিনের বেলা পরিষ্কার করতো, আমি সেটা রাতের বেলায় নিয়ে এসেছি। কাজে এটা ক্লিন সিটি করার জন্য একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে আমাদেরকে তদারকি করা, এবং এই জায়গায় ওয়ার্ড কমিশনার না থাকার কারণে গিয়ে আমাকে একাই দৌড়াতে হচ্ছে। সোফার আমার যে পরিচ্ছন্ন কর্মকর্তা তারাও যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করছে। আমি মনে করি যে আমাদের জনগণকে এদিকে এগিয়ে আসতে হবে, কারণ ক্লিন সিটি করতে হলে শহরটাকে নিজের শহর ভাবতে হবে, এবং আমি মনে করি যদি আমরা নিজের শহর ভাবতে পারি তাহলে পরে আমাদের এই ক্লিন সিটি গড়ার ক্ষেত্রে আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনি দায়িত্ব নেওয়ার এখন 1 বছর পূর্ণ হচ্ছে। এই 1 বছর যদিও খুব কম সময়, তবুও নাগরিকদের জানতে চাওয়া গত 1 বছরে বড় দাগে আপনার কি কি অর্জন আছে। বিশেষ করে জলাবদ্ধতার দুর্ভোগে পড়লে সবাই মেয়রকে দোষ দিয়ে থাকেন। আসলে এটা কতটা যৌক্তিক, এই ক্ষেত্রে আপনার দায়ও কতটুকু? এক সময় তো বলা হতো মানে পানির নিচে মুরাদপুর, আমরা বলছি হয়তো সিঙ্গাপুর, এই টাইপের কিছু স্লোগান ছিল। কিন্তু আজকে এই স্লোগানগুলো মানুষ ভুলতে বসেছে, কারণ মুরাদপুরের আগের যে সিনারিও ইনশাল্লাহ এবার মানুষ দেখেনি, কিংবা বদ্দারহাটের যে সিনারিও আগে ছিল সেটা দেখেনি। কারণ আপনারা জানেন সেখানে একটা বড় মার্কেট আগের মেয়ররা করেছিল নালার উপরে, সেটা আমরা ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে নালাটাকে প্রশস্ত করেছি, এবং সেটার জন্য 34th ব্রিগেডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে পাড়ায় পাড়ায় খাল আছে সেটাকে আমরা সংযোগ করে দিয়েছি। কাজে ওভারঅল এই কাজগুলো আমরা কিন্তু করেছি। তো আমি মনে করি যে আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো আছে সেটার জায়গায় আমরা মানে জলাবদ্ধতার একটা শেপে নিতে পেরেছি। তবে আমি যেটা আশা পোষণ করছি যে আগামীতে আমরা যেটা 21টা খালের কথা বলছি সেটাতে আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে, এবং এর মধ্যে বক্স কালভার যেটা আগ্রাবাদে সেটাও কিন্তু আমরা ফার্স্ট টাইম 27 বছর পরে আমরা ক্লিন করে দিয়েছি প্রায় 3 কোটি টাকা খরচ করে। এবং আমাদের যে আপনার ড্রেনেজ মাস্টার প্ল্যান, আমি আপনাদের কথা দিচ্ছি এখনও পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ড্রেনেজ মাস্টার প্ল্যান করতে পারেনি। ইনশাল্লাহ আমি সেটাও করে দেবো আল্লাহর মতে। এবং এই ড্রেনেজ মাস্টার প্ল্যান যদি আমরা করতে পারি তাহলে এটা বড় ধরনের জলাবদ্ধতা নিরসনের একটা পথ হবে বলে আমি মনে করি। বর্তমান সরকারের কাছ থেকে আপনি পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন কিনা, যদি না পেয়ে থাকেন এর কারণগুলো কি মনে করেন আপনি? দেখুন, বর্তমান সরকারের কাছে তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্টের জন্য চেয়েছি। বিশেষ করে আপনাদের কাজকে বলতে কোনো দ্বিধা নেই, লজ্জা নেই। আপনার পেপারে বারবার লিখেছেন যে আমার ময়লাগুলো ক্লিন করার জন্য এবং শহরটাকে একটা সাস্টেইনেবল ক্লিন সিটি করার জন্য এবং বর্জ্য অপসারণের জন্য, খালগুলোকে ঠিকমতো জলাবদ্ধতা মুক্ত এবং নালাগুলোকে পরিষ্কার রাখার জন্য আমি কিছু ইনস্ট্রুমেন্ট চেয়েছিলাম। এটা হচ্ছে 57টা খাল পরিষ্কার এবং 1600 কিলোমিটার ড্রেন, এবং আমার যে টিজিগুলো আছে, আই মিন বর্জ্য কেন্দ্রগুলো আছে, সেগুলোকে ক্লিন করার জন্য আমি চেয়েছিলাম। সেখানে 400 কোটি টাকার একটা প্রকল্প রেডি ছিল, বাট দুর্ভাগ্যবশত সেটা 300 কোটি টাকা হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় থেকে। এর মধ্যে আবার বলছে 300 কোটি টাকার মধ্যে 162 কোটি টাকা লোন নিতে হবে, এবং মাত্র 64 কোটি টাকা তারা আমাদেরকে গ্রান্ট দিবে। তো এই ক্ষেত্রে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, কিন্তু দুঃখের বিষয় তারা এটা যদি পুরো গ্রান্ট দিতে পারতো তাহলে আমাদেরকে কাজ করতে সুবিধা হতো। দুর্ভাগ্যবশত এখনও কিন্তু আমরা ওই টাকাটা পাইনি। তো এই যে কিছু কাজ যেটা আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েও আমি সেটা বলেছি, যেহেতু জলাবদ্ধতার অনেকটা কমিটমেন্ট ছিল, বাট এই ইনস্ট্রুমেন্টগুলো খুব দরকার ছিল আমাদের। কারণ আমাদের যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো প্রায় অনেক বছরের 12, 13, 14 বছর পুরানো ইকুইপমেন্টস, এবং সেগুলো ভেঙে যায় মাঝে মধ্যে। সেগুলো ঠিক করতে প্রায় 1-1.5 মাস লেগে যায়, আবার সেগুলো খরচ বাবদ অনেক টাকা লাগে। তো সোফার আমার মনে হয় এই ইকুইপমেন্টসগুলো খুবই জরুরি। এবং আরেকটা প্রকল্প আমরা দিয়েছিলাম, আপনারা জানেন, বর্জ্য থেকে ইলেকট্রিসিটি, এবং সেটা একটা ইউকের প্রজেক্ট। এখনও সেটা আমি কিছুদিন আগে বলেছিলাম, সেটা ওই যে উপদেষ্টা সাহেবরা সেটা কেন জানি ছাড়ছে না। তো এই যে জিনিসগুলো আসলে ইনফ্যাক্ট আমি মনে করি যে আমাদের এই যে কাজের জন্য এগুলো অন্তরায় বলে আমি মনে করি। কারণ চট্টগ্রাম ইজ এ কমার্শিয়াল সিটি, চট্টগ্রামকে সবাইকে সেভাবেই ভাবতে হবে। চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কাজে চট্টগ্রামের জন্য প্রায়োরিটি বেসিস তাদেরকে যথেষ্ট বরাদ্দ দেওয়া উচিত বলে আমি মনে করি। যেখানে আজকে প্রধান উপদেষ্টা চট্টগ্রামের, এবং অনেক উপদেষ্টারা আছেন যারা চট্টগ্রামের আছেন, বাট তারপরেও আমি মনে করি যে এখানে কনসার্নিং কিছু মিনিস্ট্রি, বিশেষ করে সিটি কর্পোরেশন রিলেটেড যে মিনিস্ট্রি,
যেটা আমি এলজিআরডি বলছি, সেই জায়গায় আমার মনে হয় উপদেষ্টাদের একটা দূরদর্শিতার একটা ব্যাপার থাকে এবং বিচক্ষণতার ব্যাপার থাকে, এবং চট্টগ্রামকে যথেষ্ট পরিমাণে প্রণোদনা দিলে অথবা তারা গ্রান্ট দিলে অথবা চট্টগ্রামকে বাজেট দিলে কি পরিমাণে তারা আউটপুট পাবে সেটাও তাদের চিন্তার মধ্যে থাকতে হবে। সোফার এখানে আমি শুধু বলবো না যে এখানে কিছু প্রবলেম, বাট দ্য থিং ইজ যারা এই মিনিস্ট্রিগুলো চালায় তাদেরও দূরদর্শিতার একটা ব্যাপার থাকতে হবে বলে আমি মনে করি। এবং আমি আবারও বলছি একটা জিনিস, যে চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশ যে সিটি কর্পোরেশনগুলো আছে সেগুলোতে নগর সরকার হওয়া উচিত বলে আমি মনে করি। নগর সরকার হলে পরে এই প্রবলেমগুলো আরও দ্রুত সলভ হয়ে যেত মনে হতে পারে আপাত দৃষ্টিতে, যেহেতু আমার যে একটা ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস এটা তো আমার দরকার, এটাতে তারা কেন আমাকে লোন দিতে চাইবে? এটা তো আমি একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, সোফার এটা তো গ্রান্ট দেওয়ার কথা, এবং প্রথম থেকে সেটা ছিল। এবং আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট ইস্যু, আমাদের যে সেবকরা কাজ করে এবং তাদের বিল্ডিংগুলো ভেঙে যাচ্ছে, সেবক কলোনি, ওটা করার জন্য তারা আমাদেরকে একটা কোনো ধরনের লোন ছাড়া একটা গ্রান্ট দিতে চেয়েছিল। রিসেন্টলি দেখলাম সেটাও তারা বলছে সিটি কর্পোরেশনের টাকা দিয়ে করতে হবে। তো এগুলি ইনফ্যাক্ট গভর্নমেন্ট ফান্ড থেকে করা হয়, কারণ এগুলি তো যারা সেবা করছে তাদের জন্য এটা করে দেওয়া, তাই না? তো এই জিনিসগুলো আমাদের মনে হচ্ছে এইসব কাজে, এবং আমাদের যে প্রজেক্টগুলো সেখানে আটকে আছে, বিশেষ করে বর্জ্য থেকে আপনার সম্পদ, বর্জ্য থেকে বায়োগ্যাস, বর্জ্য থেকে ইলেকট্রিসিটি, বর্জ্য থেকে সার উৎপাদন, তাতে করে মনে হয় আর কি এইসব কারণে মনে হয় যে চট্টগ্রামের প্রতি তারা হয়তো, এবং ইভেন আমার যে স্টেট মিনিস্টার স্ট্যাটাস নিয়ে তারা যে লুকোচুরি খেলছে, সব মিলিয়ে মনে হয় যে তারা চট্টগ্রামকে কেন জানি তারা হয়তোবা যেভাবে দেখার কথা সেভাবে দেখতে পারছে না। চট্টগ্রাম বন্দর থেকে 1% সার্ভিস চার্জ দাবি করে আসছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা যতটুকু জানি সরকারের সবুজ সংকেত ছিল, সেক্ষেত্রে সেই সার্ভিস চার্জ কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন পাচ্ছে? আর যদি পেয়ে থাকে, নাগরিকদের প্রশ্ন হচ্ছে সংস্কার বা নগর উন্নয়নে সেই ছোঁয়া লাগছে না কেন? আমাদেরকে আসলে আগের জায়গায় রেখেছে, আগে যেভাবে 45 কোটি টাকা পেতাম সে জায়গায় আছে। 162 কোটি টাকার একটা কথা কমিটমেন্ট ছিল, সে জায়গা থেকে বন্দর আবার পিছনে চলে গেছে। তো এই জন্য আমরা আবার জয়েন্ট সার্ভে করছি, এবং আমরা যেটা মনে করি এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রামবাসীর ন্যায্য দাবি 1% মাসুল, অথবা এই যে জয়েন্ট সার্ভে করে যেটা আমরা একটা 162 কোটি টাকার মধ্যে যেটা চিন্তাভাবনা করছিল। বাট আমি আপনাদেরকে জানাতে চাই চট্টগ্রামবাসীকে, প্রায় চট্টগ্রাম বন্দরের স্থাপনা আছে 1 কোটি প্রায় 90 লক্ষ বর্গফুটের কাছাকাছি। তো আগে ছিল 1 কোটি 54 লক্ষ। সেই অর্থ বছরের যে হিসাব সেটাতেই ছিল প্রায় 162 কোটি টাকা। তো এখন প্রায় 1 কোটি 90 লক্ষ স্কোয়ার ফিট হয়েছে, এবং সেটাতে আগের যে রেট, অবশ্যই এখন 7 বছর গিয়ে সেটাতে দাম অবশ্য বাড়বে, রেট বাড়বে। সেই তুলনায় আমরা যেটা হিসাব করেছি প্রায় 476 কোটি টাকা আমরা পাচ্ছি। তো আমরা মনে করি 476 কোটি টাকা যদি তারা দিতে না পারে, অ্যাটলিস্ট আমাদেরকে 200 কোটি টাকা তারা দিক। এই 200 কোটি টাকা দিলে হলো আমরা যে শিক্ষা খাতে যে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, দেখুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি বাজেট আমাদের প্রণয়ন করতে হয় শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এবং সেখানে আমাদের মান্থলি আমাদের যে এক্সপেন্ডিচার 32 ক্রোড়ের মধ্যে 6 থেকে 8 কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হয় শিক্ষা স্বাস্থ্য খাতে। কারণ অনেক টিচার তারা হয়তো বা বেতন কম, তাদেরকে বেতন দিতে হয়। অনেক স্টুডেন্টরা স্বাভাবিকভাবে অনেক মেধাবী আছে, গরিব আছে, তাদেরকে আমাদেরকে ডিসকাউন্ট করতে হয়, অনেক সময় মৌকুব করতে হয়। তো সব মিলিয়ে শিক্ষা খাতে আমি মনে করি আমাদের অবশ্যই সেখানে বাজেটটা ভালো রাখা উচিত, এবং কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং আমি সেটাকে মনে করি যে ভর্তুকিটা হচ্ছে সেটা আমাদের জন্য একটা অ্যাসেট ফিউচার জেনারেশন তৈরি করার জন্য। সব মিলিয়ে এই জন্য আমি এটা সরকারের কাছে আমি মনে করেছি যে এটা বন্দর যদি আমাদেরকে দেয় অ্যাটলিস্ট, তাহলে এই 96 কোটি 100 কোটি টাকা আমরা শিক্ষা খাতে এটা ব্যয় করতে পারতাম। এবং আলটিমেটলি কি আমাদের যে রাস্তাঘাটগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে বন্দরের গাড়ি আসার জন্য, দেখুন আমাদের যে রাস্তার যেটা সেটা ধরেন 7 থেকে 8 টন ধারণ ক্ষমতা, কিন্তু বন্দরের যে গাড়িগুলো বন্দর থেকে প্রচুর পরিমাণে তারা তাদের ম্যাটেরিয়ালস ইকুইপমেন্টস নিয়ে আসে, এবং বিভিন্ন ধরনের তাদের যে দৈনন্দিন মালামাল নিয়ে আসে, সেটা এক একটা লরি এবং ট্রাকের ওজন দাঁড়ায় 40 থেকে 50 টন। কাজে আমার 7 থেকে 8 মেট্রিক টন রাস্তায় তারা যদি সেটা চলে, অটোমেটিক্যালি যে রাস্তাটা 10 বছর থাকার কথা সেটা 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমি মনে করি এই মাসুলও যদি আমরা ধরি, সেটা বন্দরকে মিনিমাম 200-300 কোটি টাকা আমাদের দেওয়া উচিত বলে
আমি মনে করি। মাননীয় মেয়র মহোদয়, অনেক কম গুরুত্বপূর্ণ হওয়ার পরেও কোনো সিটি কর্পোরেশনের মেয়র প্রতিপত্তির মর্যাদা ভোগ করেছিল অতীতে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সেদিক থেকে বঞ্চিত হচ্ছেন, এটা কি আপনি স্বীকার করেন? আর একটু যদি বলি, চট্টগ্রামকে এই মর্যাদা না দেওয়ার কারণ আপনি কি বলে মনে করেন? প্রতিমন্ত্রী আসলে আমাকে একটা চিঠিও দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদার। তো আলটিমেটলি এটা কাগজে কলমে এখনো পর্যন্ত আমি দেখছি না, বাট তারা মিনিস্ট্রি থেকে ওই ধরনের একটা চিঠি আমাকে ইস্যু করেছে, লোকাল এলজিআরএ মিনিস্ট্রির উপসচিবের একটা চিঠি। তো সেটা পরবর্তীতে ধাপে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় অথবা পরবর্তীতে মন্ত্রী পরিষদে গিয়ে সেটা বোধহয় আছে। তো আসলে এইটাই হচ্ছে বিমানসুলভ আচরণ চট্টগ্রামের সাথে, আমি যেটা বলছি। অথচ আমার চাইতে জুনিয়ররা মন্ত্রী পদমর্যাদা। আমি রাজনৈতিকভাবেও যদি ধরেন, আমি প্রায় 38 বছর হয়ে গেছে আমার পলিটিক্যাল ক্যারিয়ার, এবং কোয়ালিফিকেশনে যদি ধরেন অনেকের চাইতে ইনশাল্লাহ আমি যোগ্য আছি। তো ওভারঅল আমি এটা বলছি না এটা দন্যতা আমার না, দন্যতা তাদের, যদি তারা এই ধরনের কোনো কিছু করে থাকে। কারণ যদি ওই যে কাগজটা তারা দেওয়ার পরেও সেটা তারা যদি ইমপ্লিমেন্ট না করে থাকে, এটা দন্যতাটা আমি মনে করি তাদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে, যেগুলি আমাদের সাথে যদি একটু শেয়ার করেন? হ্যাঁ, দেখুন, আমার তো অনেক স্বপ্ন চট্টগ্রামকে নিয়ে, যার কারণে আমি আমার যে থিমটাকে আমি সাজিয়েছি এভাবে, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ স্মার্ট সিটি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা স্মার্ট সিটির আওতায় চট্টগ্রাম সিটিকে আনার জন্য ওয়াইফাই জোন সহ আমরা গ্রামীণ ফোনের সাথে আমাদের একটা MOU হয়েছে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মনোরেল করার জন্য আমাদের কায়রোর একটা কোম্পানি, আরব কন্ট্রাক্টার্স, যারা সে কাজটা করছে। তো আরব কন্ট্রাক্টার্সের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। তারা সেটা আমাদেরকে যেটা করেছে, সেখানে তারা একটা প্রজেক্ট প্রায় 25,000 কোটি টাকার। তো আমাদের মূলত হচ্ছে সেখানে আপনার একটা ডিপো আমাদের প্রয়োজন, সেটা আমরা এখন খুঁজে দেখছি কোথায় পাওয়া যায়। কারণ ওই ডিপোটা যদি পাওয়া না যায় জায়গাটা, তাহলে এটা একটু সময় লাগবে করতে। তো এটা প্রায় করতে 50 একর জায়গা লাগে, এবং সেটা আসলে রাস্তার পাশেই লাগে। তো 50 একর জায়গাটা আসলে চট্টগ্রাম শহরের মধ্যে পাওয়াটা একটা কঠিন হয়ে গেছে। তো এগুলি সব মিলিয়ে আছে, বাট অলরেডি আমাদের হয়ে গেছে। আমাদের অলরেডি যে বর্জ্য অপসারণের জন্য যেটা বলছি, কোরিয়ান একটা কোম্পানি, জাপানিজ একটা কোম্পানির সাথে আমাদের MOU হয়েছে। আমরা আরও ইউকের আরেকটা কোম্পানি এবং নিউজিল্যান্ডের আরেকটা কোম্পানির সাথে আমাদের কথা চলছে। এবং আমরা আশা করছি যে আমাদের যেটা ওয়ান সিটি 2 টাউনের যে পর্যটন টাউন করার জন্য আমরা চরবাকুলিয়া 400 একর জায়গা চেয়েছি, সেটাকে একটা পর্যটন সিটি হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আমাদের একটা ICT ভবন, আপনারা জানেন যে আমাদের কালুরঘাট শিল্প অঞ্চল অলরেডি কাজ কিছু হয়েছে, সেটাও আমরা ফার্দার কাজ করে সেটাকে একটা পরিপূর্ণ জায়গা আমরা আনতে চাই। আমরা আমাদের এই যে হেলদি সিটির জায়গায় আমরা যে সেন্টারগুলো, কমিউনিটি সেন্টারগুলো আছে, জিওনেক্স একটা কোম্পানির সাথে আমাদের MOU হয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যাতে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারি দোরগোড়ায়, এই ধরনের কাজগুলো আমার পরিকল্পনার মধ্যে আছে। এবং সড়কের ব্যাপারে আমি আপনাদের বলছি, অলরেডি আমাদের 40 থেকে 50টা বড় বড় সড়কের টেন্ডার কিছু হয়েছে, আর কিছু টেন্ডার প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের রাস্তাঘাটের চেহারা অনেক পরিবর্তন হয়ে যাবে। এবং আপনারা জানেন যে প্রায় 8 থেকে 10টা টেন্ডার হয়েছে লাইটের জন্য, রাস্তার সড়ক বাতির জন্য, সেটা আমরা করে দিচ্ছি। এবং এই যে উড়াল সড়কগুলোতে সেখানে ক্যামেরার আওতায় আনা, সেগুলো আমরা করে দেব ইনশাল্লাহ। তো অনেক কাজ বাকি আছে, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমরা করে যাব। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে, আপনারা জানেন যে প্রিমিয়ার ইউনিভার্সিটিটা 16 সালের পর থেকে একটা পরিবার সেটা কুক্ষিগত রেখেছে। এই প্রিমিয়ার ইউনিভার্সিটিটা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন আবার ফিরে পেয়েছি, এবং আমাদের অধীনে এখন চমৎকারভাবে এই প্রিমিয়ার ইউনিভার্সিটিটা চালিত হচ্ছে। কর্ণফুলী টানেল চালু হওয়ার আগ এবং পর থেকে আমরা শুনতাম 1 সিটি 2 টাউন। সেই ক্ষেত্রে কি আপনার নগরীকে সম্প্রসারণের কোনো চিন্তাভাবনা আছে কিনা? খুব চমৎকার প্রশ্ন করেছেন। আমার কিন্তু অবশ্যই নগরকে সম্প্রসারণ করাটা খুব জরুরি। কারণ আমি যদি আমার শহরটাকে এক্সপ্যান্ড করতে না পারি, তাহলে পরে জনগণ কিন্তু যে সুযোগ সুবিধাটা পাওয়ার কথা সেটা পাবে না। বিশেষ করে আজকে এই যে টানেলটা ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে, যে শহরটা এক্সপ্যান্ড হয়নি। শহর যদি এক্সপ্যান্ড হয়ে যেত, মানুষ সহজে
ওই এলাকায় যখন সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারতো এবং আমাদের যে প্রধান সেই সমস্যা বিদ্যুৎ, পানি, গ্যাস, এইগুলো যদি তারা পেতে পারতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সেখানে ইনভেস্টমেন্ট হতো এবং সেটা আরও বেশি লাইটেনিং হতো। তা আমি যদি উত্তর দিকেও ধরি, এটাতে আমি দক্ষিণ ধরেছি, সাউথ। এখন যদি আমি নর্থ ধরি, সেখানেও ধরেন আপনার কুমিরা আছে, ফজরার আছে, সেগুলো যদি আমরা আনতে পারি তাহলে পরে সেখানেও কিন্তু বাণিজ্যিকভাবে আরও বেশি চট্টগ্রামবাসীও সুফল পাবে এবং যারা ইনভেস্ট করতে চায় তারাও ইনভেস্ট করে মজা পাবে। আমাদের একদম সর্বশেষ প্রশ্ন, অতি সম্প্রতি সিটি গভর্নমেন্টস মূল্যায়নে 100 নম্বরের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 90 নম্বর পেয়ে দেশসেরা হয়েছিল। মেয়র হিসেবে নিজের পারফরমেন্সে আপনি কতটা সন্তুষ্ট? যদি জানতে চাই মেয়র হিসেবে আপনি কত নাম্বার দিবেন? এক বছরে যে পারফরমেন্স, সেটা এলজিআরই আমার যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা গ্রেডিং করে আমাকে প্রথম স্থান দিয়েছে। তা আমি মনে করি যে এটা আমার কৃতিত্ব নয়, এটা চট্টগ্রামবাসীর কৃতিত্ব। আমি চট্টগ্রামবাসীর জন্য সেটা উৎসর্গ করলাম এবং চট্টগ্রামবাসীকে আমি এটুকুই বলবো যে সবাই আপনারা আমার সাথে থাকুন, এই শহরটাকে নিজের শহর ভাবুন। নিজের শহর যদি আমরা ভাবতে পারি তাহলে আমরা শহরটাকে ক্লিন রাখবো, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ককশিট, ময়লা আমরা ফেলবো না, তাতে করে জলাবদ্ধতাও হচ্ছে, ডেঙ্গু চিকুনগুনিয়াও হচ্ছে এবং শহরটাকে অসুন্দর লাগছে। কাজে আমরা যদি মনে করি আমাদের যে নেক্সট জেনারেশন যাদের দিকে আমরা তাকিয়ে আছি তাদের জন্য একটা সুন্দর বাসযোগ্য শহর আমরা করে দিতে পারি এবং সেটার জন্য আমাদের সবাইকে সমন্বিত প্রচেষ্টায় এই শহরকে ভালোবাসার মাধ্যমে ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ রাখতে হবে। আমি নিজে আমাকে র্যাঙ্ক আপ করছি না, আমি মনে করি এটার দায়িত্ব চট্টগ্রামবাসীর। চট্টগ্রামবাসী যদি মনে করে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে যে প্রথম স্থান দিয়েছে সারা বাংলাদেশে, সেটাতে তারা স্যাটিসফাইড, তো আমি মনে করি সেটাই আমার জন্য অর্জন। কারণ ফার্স্ট অফ অল আমার চট্টগ্রামবাসীকে আমাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। যদি ইফ দে আর স্যাটিসফাইড, আমিও স্যাটিসফাইড। মাননীয় মেয়র মহোদয়, আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি। ধন্যবাদ। জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে যারা পূর্বকোণের কলাকুশলী, বিভিন্ন সম্পাদক মণ্ডলীর সদস্য, বিভিন্ন সাংবাদিকরা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই পূর্বকোণ পরিবারের যারা ইউসুফ সাহেব, যিনি এটার পিছনে কাজ করেছেন, আমি মহান রব্বুল আলামিনের কাছে উনি যাতে জান্নাতবাসী হোক সেই দোয়া করছি।